হচ্ছে মাসুল পাওয়ার। ওই যে শওকতদের কথা বললেন, ওই যে শাহজাহানদের কথা বললেন, এ তো প্রত্যেক অ্যাসেম্বলিতে আছে, প্রত্যেক পঞ্চায়েতে আছে। ভোট দিতে দেবে আপনাকে? প্রথম দফার ভোট হয়ে গেল নর্থ বেঙ্গলে, মারামারি হলো না, গন্ডগোল হলো না, লাস্ট 2-3 দিনে ভোট ডিসাইডেড হয়ে যায়। মদ, মাংস, জামা কাপড়, ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা চলে যাচ্ছে। মানে আজকে যে কারণে দেখুন মানুষ তৃণমূল নয় বিজেপির কথা পর্যন্ত ভাবতে পারছে, কিন্তু নৈব সিপিএম নয়। বলি যেমন জয়নগরের সিট আমাদের ট্র্যাডিশনাল আন্দোলনের জায়গা, যেখান থেকে আমিও জিতেছিলাম 71 সালে, 67 সালে আমার আগেও জিতেছিলেন একজন প্রার্থী জিতেছিলেন চিত্ত রায়। তো তখন একসঙ্গে যুক্ত ফ্রন্ট ছিল পশ্চিমবাংলার ক্ষেত্রে। এছাড়াও ধরুন আমাদের মেদিনীপুরের সিটগুলো আছে, যেখানে আমাদের লড়াই আন্দোলনের জায়গা। আমাদের কৃষ্ণনগরের সিট আছে, আমাদের মুর্শিদাবাদের সিট আছে, বহরমপুর, আপনার জঙ্গিপুর সিট, এই ধরনের কিছু সিট আমাদের আছে। পুরুলিয়ার সিট আছে আমাদের ট্র্যাডিশনাল, যেখানে আমাদের পার্টি মাস অর্গানাইজেশন ছিল। আমাদের কৃষক আন্দোলন হয়েছে, শ্রমিক আন্দোলন হয়েছে, আন্দোলনের ভিত্তিতে যেখানে পার্টি গড়ে উঠেছে আমাদের, সেখানে আমাদের শক্তিশালী একটা জায়গা এখনও আছে, মানুষের মনের মধ্যে আমাদের পার্টিটা আছে। কিন্তু একটা কথা আপনাকে বলি, এই যেটাকে আমরা বুর্জোয়া ব্যবস্থা বলি বা তথাকথিত পার্লামেন্টারি গণতন্ত্র বলি, এই ব্যবস্থায় শেষ পর্যন্ত ভোট মানুষের ইচ্ছে মতো আর থাকে না। এখন আমাদের গণতন্ত্রটা মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষেরই উদ্দেশ্যে এরকম জায়গা, মানে অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল কিন্তু দাঁড়িয়ে নেই। এখন পুরোপুরি গণতন্ত্রটা হয়ে গেছে অফ দ্য কর্পোরেট, বাই দি কর্পোরেট, ফর দ্য কর্পোরেট। সব কিছু হচ্ছে পুঁজিপতিদের জন্য, কর্পোরেটদের জন্য। ওই ইলেকট্রাল বন্ডে আপনারা দেখে নিয়েছেন সবাই টাকা খেয়েছে। এমনকি সিপিএমের বন্ধুরা যারা বলছেন যে আমরা ইলেকট্রাল বন্ডের টাকা খাইনি, আমি ওনাদের মনে করিয়ে দিতে চাই এই গত 4 বছরের আপনারা তাদের অ্যাকাউন্ট দেখুন, সেখানে কর্পোরেট থেকে তাদের কাছে কখনো 6 কোটি, কখনো 7.5 কোটি, কখনো 2.5 কোটি টাকা ঢুকেছে। ফলে কর্পোরেট থেকে তারাও পয়সা নেন, একথা তারা বলতে পারবেন না যে কর্পোরেট থেকে তারা পয়সা নেন না। কথাটা হচ্ছে এখন নির্বাচন পুরোপুরি নিয়ন্ত্রণ করে মানুষের বিবেক নয়, বুদ্ধি নয়। প্রথম কথা নির্বাচন অর্থ টাকা কার কত আছে, টাকা দিয়ে ভোট কেনা হয় আপনি জানেন, এবং লাস্ট 2-3 দিনে ভোট ডিসাইডেড হয়ে যায়। মদ, মাংস, জামা কাপড়, ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা চলে যাচ্ছে, এ আমাদের চোখের সামনে দেখা, আপনারা জানেন। দ্বিতীয় কথা হচ্ছে আজকে মিডিয়ার একটা বিরাট ভূমিকা পালন করে। আপনি দেখবেন শেষ 7-10 দিনে সমস্ত প্রার্থী বাদ দিয়ে সে অর্জুনের মাছের চোখ দেখার মতো কে জিতবে কে হারবে, মানুষের টোটাল মনকে দুটোর মধ্যে নিয়ে এসে দেওয়া যায়। অর্থাৎ হয় ওকে দাও, নাহলে ওকে দাও। বাকি যে প্রার্থীরা আছে গণতন্ত্রে, তাদেরও যে ভোট পাওয়ার অধিকার আছে, কিছু বোঝার অধিকার আছে, মানুষের সামনে রাখা। মিডিয়া একটা বিরাট পাওয়ার এখানে নিয়ে আসে। তৃতীয় হচ্ছে প্রশাসনিক ক্ষমতা, যেখানে নির্বাচন কমিশনও আজকে যুক্ত। দেখুন মোদির এই বিভাজনকারী বক্তব্যের পরে, আমি একটু আগে কপিল সিবালের মতো সুপ্রিম কোর্টের লয়ার, এক কংগ্রেসের এককালের নেতা, এখন তো ইন্ডিপেন্ডেন্ট, তিনিও বলছেন সুপ্রিম কোর্ট যেমন বহু ক্ষেত্রে কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে নিজের থেকে সুমোটো কেস করে, নির্বাচন কমিশনের তো উচিত এই বিভেদমূলক বক্তব্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে শোকজ করা এবং এফআইআর করা তার বিরুদ্ধে। বলছেন কথাটা হচ্ছে প্রশাসন কতখানি কার্যকরী। ফোর্থ হচ্ছে মাসুল পাওয়ার। ওই যে শওকতদের কথা বললেন, ওই যে শাহজাহানদের কথা বললেন, এ তো প্রত্যেক অ্যাসেম্বলিতে আছে, প্রত্যেক পঞ্চায়েতে আছে। ভোট দিতে দেবে আপনাকে? আপনি সাধারণ জনসাধারণ, আপনি ওনার ভোট দিন। পুলিশ আছে, প্রশাসন আছে। ওই তো প্রথম দফার ভোট হয়ে গেল নর্থ বেঙ্গলে, মারামারি হলো না, গন্ডগোল হলো না, দুই পক্ষই বলছে ওরা আমাদের মেরেছে, ওরা বলছে আমাদের মেরেছে। ভোট দিতে পারছে না লোক, টিভিতে দেখছি, আমি বাইরে ছিলাম, দিল্লি থেকে দেখছি, ভোট দিতে পারছে না। পুলিশ বলছে ঠিক আছে জানা, লোক নিজে বলছে আজ তো পুলিশ আছে, আপনার কিছু সেন্ট্রাল ফোর্স আছে, তাহলে আমাকে কে বাঁচাবে? এ প্রশ্ন তো আমি নিজে দেখেছি, তো আমার জয়নগর কেন্দ্রে আমি দেখেছি। আমাকে আমার দলকে ভোট দিয়েছে বলে, আমাকে ভোট দিয়েছে বলে, আমাদের ভালো বলেছে বলে তৃণমূলের লোকেরা মেরে কেটে তাদের পুরো পাড়া ছাড়া করে দিয়েছে। বাসন্তীর একাধিক গ্রামের ঘটনা আমি আপনাদের বলতে পারি। এখন আমি নিজে তাদের নিয়ে গেছি সরকারি হাসপাতালে চিকিৎসা করার জন্য, রাত জেগে। শাসক দল করেছে। আমার 14 সালের নির্বাচনে, যেহেতু তারা আমার পক্ষে দাঁড়িয়েছিল বলে, তখন অলরেডি গভর্নমেন্টে চলে এসছে 11 সালে এরা। তাহলে যে কথাটা বলছিলাম, আপনার মতের উপরে, কার আপনার দিল চাইছে, মন কি বাত কি বলছে, তার উপরে ভোট নির্ধারিত হয় না। আপনার মেয়েটা ঠিক মতো থাকতে পারবে কিনা, আপনার ঘরে পানীয় জল আসবে কিনা, আপনার রাস্তাটা ঠিক থাকবে কিনা, রেশনটা পাবেন কিনা, ভাতাটা পাবেন কিনা, 100 দিনের কাজ পাবেন কিনা, আজকে মানুষ তো এর উপরে নির্ভরশীল।
করে ফেলা হয়েছে মানুষকে আরো বেশি করে, কারণ মানুষের রোজগার নেই, রোজগার শূন্য, এত পরিযায়ী শ্রমিক চলে যায় দেশ থেকে। এখনো পশ্চিমবাংলা এত সবুজ সাথী, এত কন্যাশ্রী, এত রূপশ্রী, বলুন আমাকে কেন নারী পাচারে, বাচ্চা পাচারে এখনো জাতীয় ক্ষেত্রে 1 নম্বরে দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলায়? এটা তো কোনো গৌরবের কথা নয়, এটা তো শিলদানার কথা নয় ভাই। শিক্ষায়, স্বাস্থ্যে, আজকে দিদি বলছেন স্বাস্থ্যসাথী করে দিয়েছি, দিদি বলছেন শিক্ষা সমস্ত ফ্রি করে দিচ্ছি। কোথায় স্থান আমাদের সারা ভারতবর্ষের মধ্যে? 19, 20, 21 নম্বর স্থানে, 22 নম্বর স্থানে। মানে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই হচ্ছে আমাদের ব্র্যাকেট। কত নম্বর স্থানে? 18 থেকে 22-এর মধ্যে। কোথায়? স্বাস্থ্যে কোথায়? এখানকার কাতারে কাতারে লোক ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, ভেলোর চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? দিল্লি চলে যাচ্ছে, আপনার কটক চলে যাচ্ছে, ভুবনেশ্বর চলে যাচ্ছে। আরে লজ্জা কথা। একদিন আমাদের এই রাজ্যগুলোর থেকে শুধু না, সারা বিদেশ থেকে, আশেপাশে থেকে চিকিৎসা করাতে আসতো। নেপালের রাজারা, মহারাজারা, ভুটানের এই পশ্চিমবাংলায় চিকিৎসা করাতে আসতো। কলকাতা কোথায় সে গৌরব? উনি স্বাস্থ্যসাথী করে দিয়েছেন, আয়ুষ্মান ভারতের বিরুদ্ধে বলে বগল বাজাচ্ছেন। আমার কথা হচ্ছে যে আজকের নির্বাচনটা আমি জিতবো কি জিতবো না, আমি কতটা সৎ, আমার কতটা সততা, আমার পার্টি কতটা সৎ, কতটা জনগণের সঙ্গে আছে, এটার উপরে কি পুরোটা নির্ভর করে না? তাহলে আপনি আজকেও আমি বলছি, এই ভোটের মরশুমেও আমি আপনাকে ওপেনলি বলছি, এটা কোনো গ্যারেন্টি নয়, এটা কোনো চ্যালেঞ্জ না, আমার সততার উপর কনফিডেন্স আছে বলে বলছি। কাটিং অ্যাক্রস পার্টি লাইন, আমার 7টি বিধানসভা ক্ষেত্রে যেখান থেকে আমি জিতেছিলাম, আজকেও খোঁজ নিয়ে আসুন। আমাকে যদি যতদিন পর্যন্ত যত এমপি ওরা দেখেছে, তার মধ্যে সব থেকে সৎ, সব থেকে চরিত্রবান, সব থেকে রুচিশীল, সব থেকে নিরপেক্ষ এবং সব থেকে কি বলবো আপনাকে, মানে তাদের কথা তুলে ধরার পক্ষে মাউথপিস হিসেবে সব থেকে ভালো কাজ করেছি, এটা যদি না বলে তাহলে তো আমাকে রাজনীতির বাইরে চলে যেতে হবে। আমার এই কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে, যে কোনো পার্টির লোককে আপনি জিজ্ঞেস করে আসুন। তাহলে আমি কিসের জন্য বলতে চাইছি, সততা থাকলেই, আপনি চরিত্রবান হলেই, আপনি আপনার বেতন ছেড়ে দিয়ে মানুষকে দিয়ে দিলেই, বা আপনি সকলের জন্য দুয়ার খুলে রাখলে, নিরপেক্ষ হলেই আপনি যে ভোটে জিতে যাবেন, সেটা আমি সব থেকে বড় প্রমাণ আছে এই পশ্চিমবাংলার মাটিতে, অন্তত গত 15-20 বছরের মধ্যে। সেটা কিন্তু আজকের দিনে সেটা সম্ভব নয়। এই জন্য আমাদের দলের নেতা কমরেড শিবদার ঘোষ আমাদের এই শিক্ষা দিয়েছিলেন যে আজকের এই অবস্থায় একটা বামপন্থী সৎ প্রার্থীও যদি ভোটে যেতে, তাহলে সে 2-3টে জিনিস করতে পারে। এক হচ্ছে মানুষের আন্দোলনের ভাষা, প্রয়োজনের ভাষাটা সে সংসদে তীব্রভাবে তুলে ধরতে পারে। এবং গরিবের কথা বলি, সাধারণ মানুষের কথা বলি, এই শাসক দলগুলো যে কানুনগুলো, আইনগুলো নিয়ে আসে, এগুলো যে মিথ্যা, এগুলো যে আসলে বড়লোকদের স্বার্থে, পুঁজিপতিদের স্বার্থে, সাম্রাজ্যবাদীদের স্বার্থে, এটার পর্দা ফাঁস করে দিতে পারে। এবং ওখানেও সে একটা আন্দোলনের ঝড় তুলতে পারে, যার দ্বারা বাইরের আন্দোলন আরও শক্তিশালী হতে পারে, যে জন আন্দোলনের রাস্তায় একদিন যাবে। আর একটা জিনিস প্রমাণ করতে পারে যে 100% সৎ থাকলেও এই ব্যবস্থার বদল না হলে সততার দ্বারা চুরি দুর্নীতি বন্ধ করা যাবে না। এই ব্যবস্থায় প্রতি মুহূর্তে চুরি দুর্নীতির সৃষ্টি করছে। এবং আজকে যেই ক্ষমতায় আসুক না কেন, একটা কথা আপনাকে যোগ করে আমি বলতে চাইছি, একটা সেকশন বুদ্ধিজীবী মানুষ, বা একটা সেকশন, যেমন ধরুন গত বিধানসভা নির্বাচনে নো ভোট টু বিজেপি একটা স্লোগান এসেছিল, তাতে পশ্চিমবাংলায় কার লাভ হয়েছে? নিঃসন্দেহে তৃণমূলের লাভ হয়েছে। এবারও একটা সেকশনের মধ্যে স্লোগান আমি দেখেছি, অলরেডি সোশ্যাল মিডিয়াতে তারা ছাড়ছে। আমার কথা না, নো ভোট টু বিজেপি, মানে এখন আপনাকে দেখাতে পারি, আমার মোবাইল এসছে আছে। আমার কথা হচ্ছে নো ভোট টু বিজেপি তো আগেও করেছিলেন, তার দ্বারা বিজেপির সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির অত্যাচার, অন্যায়, জুলুম, আইন পরিবর্তন, মানুষকে জেলে ঢুকিয়ে দেওয়া, নারী নির্যাতন কি বন্ধ করতে পেরেছেন? বা এই যে মানুষের মধ্যে বিভেদ নিয়ে আসার যে রাজনীতি, এটা কি বন্ধ করতে পেরেছেন? অর্থাৎ ভোটের দ্বারাই আপনি লড়াই বিজেপিকে থামাতে পারবেন, আরএসএসকে থামাতে পারবেন না। তার জন্য তীব্র আদর্শগত সংগ্রাম তার বিরুদ্ধে চালাতে হবে। ভুলে যাবেন না, এই পশ্চিমবাংলায়, এই কলকাতা পুরসভাও সিপিএম একদিন বিজেপির সাপোর্ট নিয়ে, ওই পুরোহিত বলে এক মহিলা ছিলেন, তার সঙ্গে আরও 2জন কাউন্সিলর, মীনা দেবী পুরোহিত, ঠিক মনে করিয়েছেন, কংগ্রেসকে ঠেকানোর জন্য এখানে তারা করেছিল, কাউন্সিল চেয়ারম্যান হয়েছিল। আপনি ভুলে যাবেন না, আরেকটা আমি শেষ করছি, আপনি ভুলে যাবেন না, যখন ভিপি সিংয়ের রাজনীতি, তখন একসঙ্গে ময়দানে জ্যোতি বসু, বাজপেয়ী, আদবানির সঙ্গে মিটিং করেছিলেন। তাদের ভূমিকা নেই পশ্চিমবাংলায় এদের ঘর করে দেওয়ার জন্য? এবং তাদের অবামপন্থী নীতি, জনবিরোধী নীতি 34 বছরের শাসনে আজকে যে কারণে দেখুন মানুষ তৃণমূল নয়, বিজেপির কথা পর্যন্ত ভাবতে পারছে, কিন্তু নৈব সিপিএম নয়, আর বামফ্রন্ট নেই। কেন?
অথচ বামপন্থী আদর্শ একটা অত বড় মহান আদর্শ, যার প্রতি নেতাজি সুভাষচন্দ্র আকৃষ্ট হয়েছিলেন, ভগৎ সিং আকৃষ্ট হয়েছিলেন, রবীন্দ্রনাথ আকৃষ্ট হয়েছিলেন, নজরুল আকৃষ্ট হয়েছিলেন, শরৎচন্দ্র, প্রেমচাঁদ, সবাই। তাহলে সেই আদর্শকে এত নিম্ন জায়গায় নিয়ে গেল কারা? এই মেকি বামপন্থীরা, যারা সত্যিকারের বামপন্থাকে বুঝতেই পারেনি। এই জন্য আমার বার্তা হচ্ছে বা আমার কথা হচ্ছে, মানুষের কাছে অনুরোধ হচ্ছে, সঠিক পথে এখনও যারা বামপন্থী আদর্শের মর্যাদা অনুযায়ী নিজেদের চরিত্র গঠন করছে, পরিবারকে গড়ে তুলছে, মানুষের লড়াইয়ে সামিল হয়ে আছে, তাদের সমর্থন করুন, তাদের জিততে সাহায্য করুন। হয় বিজেপি, না হলে তৃণমূল, বা ভারতবর্ষের ক্ষেত্রে হয় ভাজপা এনডিএ অথবা ইন্ডিয়া গাঠবন্ধন। এতে করে কিন্তু মানুষের জীবনের মৌলিক সমস্যার কোনো সমাধানের রাস্তা নয়।